নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, আজকের আমাদের যে আলোচনার বিষয়বস্তু তা হলো এই পৃথিবীতে ঘটে চলা কিছু সাম্প্রতিক ঘটনা নিয়ে। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম পয়েন্ট, ভারতের শিল্পপণ্য আমদানিতে চীনের অংশীদারিত্ব বেড়েছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের একটি প্রতিবেদন অনুসারে গত 15 বছরে ভারতের শিল্পপণ্য আমদানিতে চীনের অংশ 21% থেকে 30% বেড়েছে। চীন থেকে আমদানির এই বৃদ্ধি ভারতের সামগ্রিক আমদানির বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। ভারতে চীনের রপ্তানি অন্যান্য দেশ থেকে ভারতের মোট আমদানির তুলনায় 2.3 গুণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। 2023-24 সালে ভারতের মোট পণ্য আমদানির পরিমাণ ছিল 677.2 বিলিয়ন, যার মধ্যে 101.8 বিলিয়ন এসেছে চীন থেকে, যা ভারতের মোট আমদানির 15%। আমাদের পরবর্তী পয়েন্ট, ভারত ও যুক্তরাজ্য নৌবাহিনীর জন্য বৈদ্যুতিক প্রপালশন নিয়ে বৈঠক করেছে। ভারত এবং যুক্তরাজ্য ভারতীয় যুদ্ধজাহাজের ভবিষ্যৎ প্রয়োজনীয়তা মেটাতে মেরিটাইম ইলেকট্রিক প্রপালশন সিস্টেমে প্রযুক্তিগত দক্ষতা এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিষয়ে আলোচনায় নিযুক্ত হয়েছে। দুই দেশ তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য একটি প্রশিক্ষণ চুক্তিও অন্বেষণ করেছে। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে বর্তমানে বৈদ্যুতিক প্রপালশন সিস্টেম নেই। ভারতীয় নৌবাহিনী তার ভবিষ্যৎ যুদ্ধজাহাজে বৈদ্যুতিক প্রপালশন প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে চাইছে। যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ারগুলি সম্পূর্ণ বৈদ্যুতিক প্রপালশন জাহাজগুলিকে সমন্বিত করে থাকে। তো বন্ধুরা, আমাদের পরের পয়েন্ট, দুবাই বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল অনুমোদন করেছে। সম্প্রতি দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন যাত্রী টার্মিনালের অনুমোদনের ঘোষণা দিয়েছেন। 34.85 বিলিয়ন ব্যয়ের আনুমানিক প্রকল্পটির লক্ষ্য বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল তৈরি করা। আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর, যা দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল নামেও পরিচিত, এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি প্রধান বিমানবন্দর। এটি দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল প্রকল্পের অংশ এবং যাত্রী ও পণ্য সম্ভারের ধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর হিসাবে ডিজাইন করা হয়েছে। তো বন্ধুরা, চলুন আমরা পরের পয়েন্টটি দেখে নিই। 2030-এর জন্য হুয়ের নতুন গ্লোবাল ম্যালেরিয়া কৌশল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ম্যালেরিয়ার বিরুদ্ধে অগ্রগতি ত্বরান্বিত করতে এবং ম্যালেরিয়া 2016 থেকে 2030-এর জন্য গ্লোবাল টেকনিক্যাল স্ট্র্যাটেজিতে বর্ণিত রোগ নির্মূল লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য একটি উচ্চাভিলাষী নতুন অপারেশনাল কৌশল উন্মোচন করেছে। 2022 সালে আনুমানিক 6,08,000 মৃত্যু এবং 249 মিলিয়ন নতুন কেস সহ ম্যালেরিয়া একটি বড় বৈশ্বিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ রয়ে গেছে। আফ্রিকা একটি অসামঞ্জস্যপূর্ণ বোঝা বহন করে চলেছে, যা বিশ্বব্যাপী ম্যালেরিয়ার মৃত্যুর 95% এবং 94% ক্ষেত্রে দায়ী। তো বন্ধুরা, চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই। চীন সেনজৌ 18 মিশন চালু করেছে। সম্প্রতি চীন 3 সদস্যের ক্রুকে নিয়ে তার কক্ষপথের তিয়াঙ্গং মহাকাশ স্টেশনে সেনজৌ 18 মহাকাশযান চালু করেছে। মিশনটি চীনের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির অংশ, যার লক্ষ্য 2030 সালের মধ্যে চাঁদে মহাকাশচারী স্থাপন করা। পরবর্তী পয়েন্ট, ইয়োজমা 2.0 ইসরায়েল টেক ইনভেস্টমেন্ট ফান্ড চালু করেছে। তহবিলটির লক্ষ্য কি না ইসরায়েলের প্রযুক্তি খাতের জন্য অর্থায়নের উৎসগুলিকে বৈচিত্র্যময় করা, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, এর কিন্তু ডিটেলস আমি নিচে দিয়ে দিয়েছি, আপনারা চাইলেই পড়ে নিতে পারেন। এবং আমার এই পিডিএফটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো বন্ধুরা, চলুন আমরা পরের পয়েন্ট দেখে নিই। নেপাল প্রথম আন্তর্জাতিক রংধনু পর্যটন সম্মেলন আয়োজন করে। 20 এপ্রিল 2024-এ নেপাল কাঠমান্ডুতে তার ফার্স্ট ইন্টারন্যাশনাল রেনবো কনফারেন্স কিন্তু আয়োজন করেছিল। তো এটির লক্ষ্য কি না, এর উদ্দেশ্য কিন্তু দেশটিকে এলজিবিটি পর্যটকদের জন্য একটি নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক গন্তব্য হিসেবে প্রচার করা। নেপাল ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এনজিও মায়াকো পাহিচান নেপাল এই সম্মেলনের কিন্তু আয়োজন করেছিল। তো বন্ধুরা, চলুন আমরা পরের পয়েন্টটি দেখে নিই। মাউন্ট রুয়াং, যা ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি, তা আবার অগ্নুৎপাত ঘটিয়েছে। ইন্দোনেশিয়ার উত্তর মুলায়সি অঞ্চলে অবস্থিত একটি দূরবর্তী আগ্নেয়গিরি সম্প্রতি অগ্নুৎপাত করেছে। শিখর থেকে 400 মিটার উপরে ছায়ের একটি প্রায় আস্তরণের মতো পাঠাচ্ছে। এই অগ্নুৎপাতটি আরও কয়েকটি অনুসরণ করেছিল, যা তাদের গ্রামের ওপরে গলিত পাথরের বৃষ্টির কারণে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছিল। তো বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত কিন্তু আমি নিচে দিয়েছি, আপনারা পড়ে নিতে পারেন। আমাদের পরবর্তী যে পয়েন্ট তা হলো ইউভিকল এস, হু নতুন ওরাল কলেরা ভ্যাকসিন অনুমোদন করেছে।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ কোরিয়ার বায়োলজিক্স কো লিমিটেড দ্বারা উৎপাদিত ইউভিকল এস নামে একটি নতুন মৌলিক কলেরা ভ্যাকসিন ফ্রিযোগ্য করেছে। বিদ্যমান কলেরা ভ্যাকসিনের মতো ভ্যাকসিনটির কার্যকারিতা রয়েছে, তবে একটি সরলীকৃত ফর্মুলেশন বৈশিষ্ট্য রয়েছে যা দ্রুত এবং আরও তাড়াতাড়ি কাজ করে। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত নিচে দিয়েছি, আপনারা চাইলেই পড়ে নিতে পারেন। তো আমাদের পরবর্তী যে পয়েন্ট, তাহলে এলন মাস্কের আসন্ন ভারত সফর। এলন মাস্ক 2 থেকে 3 বিলিয়ন ডলারের ইনভেস্ট করতে চলেছেন ভারতে। ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজার বর্তমানে ছোট কিন্তু ক্রমবর্ধমান। স্থানীয় গাড়ি নির্মাতা টাটা মোটরস এই সেক্টরে আধিপত্য বিস্তার করেছে। 2023 সালে দেশে মোট গাড়ির বিক্রি মাত্র 2% ইভিএস ছিল। যাই হোক, ভারত সরকার 2030 সালের মধ্যে নতুন গাড়ির 30% ইভি হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে, যার লক্ষ্য ক্লিন এনার্জি গাড়ি গ্রহণকে ত্বরান্বিত করা। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু আমি আরও বিস্তারিত দিয়েছি, আপনারা পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আরও এরকম ভিডিও পেতে চাইলে আমার সাথে অবশ্যই জুড়ে থাকুন। ধন্যবাদ।